সালামু আলাইকুম জনগণ, আওয়াজুরা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আজকের আয়োজনের শুরুতে আমরা স্মরণ করছি 24-এর সকল শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ, বাক স্বাধীনতার বাংলাদেশ, নাগরিক স্বাধীনতার বাংলাদেশ। স্মরণ করছি তাদের যারা ওই 24-এর আন্দোলনে আহত হয়ে এখনও হসপিটালে চিকিৎসা নিচ্ছেন। স্মরণ করছি, ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তাদেরকে যারা বিভিন্নভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করে সেই আন্দোলনকে সমর্থন জুগিয়েছেন, সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করেছেন। আজকে 5 তারিখ 1 বছর পূর্ণ হয়েছে। আমরা 1 বছর বর্ষপূর্তি উদযাপন করেছি এবং গত 8 তারিখে সরকারের 1 বছর পূর্ণ হয়েছে, আমরা সেটাও দেখেছি। আজকে এই বিষয়টা নিয়ে কথা বলার কারণ হলো আমরা কি পেলাম। স্বাধীনতা অর্জনে আমরা পড়াশোনা করার সময় পরে এসেছি, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। এই স্বাধীনতাটা অর্জন করার পরে আমরা যেমনটি দেখেছিলাম, 71-এ স্বাধীনতা অর্জনের পরে একটা গোষ্ঠী ক্ষমতাটাকে তাদের কুক্ষিগত করার চেষ্টা করেছিল এবং একনায়কতন্ত্র কায়েম করেছিল আমাদের একজন জাতীয় বীর শেখ মুজিবুর রহমান। এবং 24-এও আমরা ঠিক মোটামুটি কাছাকাছি একটা অবস্থা দেখতে পাচ্ছি। এই একটা নতুন সরকার গঠন করলাম, যেই সরকারটি আসলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এবং আমরা অনলাইনে ঘাটাঘাটি করলে অনেক এক্সপিরিয়েন্স এবং অনেক অভিজ্ঞ যারা অনলাইনে দেশ এবং দেশের ভালো মন্দ নিয়ে কথাবার্তা বলে তাদের মাধ্যমে আমরা তাদের কাছ থেকেও আমরা জেনেছি তাদেরও একটা আশা ছিল একটা জাতীয় সরকার অথবা একটা বিপ্লবী সরকার গঠন করা। কিন্তু আমরা দেখলাম কোনো জাতীয় সরকারও গঠিত হয়নি, বিপ্লবী সরকারও গঠিত হয়নি। একটা অন্তর্বর্তী সরকার, যেটার আইনি কোনো ভিত্তি আছে আবার নেই, এমন একটা পরিস্থিতি। তারপরেও আমরা এমন একজন সরকার প্রধান পেলাম যিনি বিশ্ববরেণ্য এবং সারা বিশ্বে যার একটা সুনাম আছে। আমরা সবাই আশায় বুক বাঁধলাম। আমরা মনে করলাম যে হয়তোবা আমাদের পরিবর্তন আসবে, হয়তোবা আমরা ভালো কিছু পাবো, ভালো কিছু দেখব। আমরা 1 বছর দেখলাম, 1 বছরে আমরা কি পেয়েছি কি পাইনি সেটা নিয়ে কথা বলার চেষ্টা করব। আমরা যদি প্রথম পর্যায়ে দেখি, আমরা 71-এর স্বাধীনতা যুদ্ধের পরেও আজকে 54 বছর হয়ে গেছে, এখনও শহীদ এবং মুক্তিযোদ্ধার যেই সংখ্যাটা, যে সঠিক সংখ্যাটা, সেই সংখ্যাটা এখনও পাওয়া যায়নি। এখনও 30 লক্ষ আর 3 লক্ষর মধ্যে একটা মতানৈক্য আছে এবং আন্তর্জাতিক মাধ্যমেও বিভিন্ন গবেষণায় দেখা গেছে এবং বিভিন্ন নিউজ এবং আর্টিকেলস থেকে, তৎকালীন নিউজ আর্টিকেলস থেকে দেখা গেছে 3 লক্ষ থেকে 5 লক্ষের মাঝামাঝি কিছু সংখ্যা আমরা পাই। তবে 30 লক্ষের সংখ্যাটা শুধুমাত্র আমাদের বাংলাদেশে পাওয়া যায়, আন্তর্জাতিকভাবে এই সংখ্যাটা স্বীকৃত নয়। আমরা যদি দেখি 24-এও আমরা সেম অবস্থাটাই দেখতে পাচ্ছি। আমরা একটা সরকার গঠন করেছি, কিন্তু সেই সরকারটা কি করছে আমরা এখনও বুঝতে পারতেছি না, কিছুই বুঝতে পারছি না। সেই সরকারটা শুধুই নামে সরকার হিসেবেই বসে আছে বলে আমরা মনে করি যে আসলে নামেই একটা সরকার বসে আছে। এখনও পর্যন্ত আমরা আহত নিহতের সংখ্যাটাই প্রণয়ন করতে পারিনি। এটা সরকারের একটা সবচাইতে বড় ফেলিয়ার হচ্ছে যে আমরা 24-এর এই আন্দোলনের, 24-এর এই বিপ্লবের যারা শহীদ, যারা আহত, যারা সরাসরি অংশগ্রহণ করেছে, আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্রেডিট নিয়ে একটা টানা হেঁচড়া চলছে। তারা একে অপরকে ক্রেডিট দিতে চাচ্ছে না, তারা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে। কিন্তু আসলে ক্রেডিটটা কাদের সেটা আসলে আমরা দেখেছি। যেহেতু 71-এর ইতিহাস যদি আমরা দেখি, ওই সময় সোশ্যাল মিডিয়া ছিল না, ওই সময়ে ততটা সংবাদ দেখার সুযোগ ছিল না, সংবাদ জানার সুযোগ ছিল না, হয়তো ওইখানে একটা দুর্বলতা ছিল। কিন্তু আজকের দিনে 24-এ এসে আমরা ডিজিটালাইজেশনের যুগে, যখন নাকি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্থানে, বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে প্রত্যেকটা আন্দোলন কোনো না কোনোভাবে ক্যামেরাবন্দি হয়েছে, তারপরও আমরা সঠিকভাবে আহত নিহতের সংখ্যাটা পরিমাপ করতে পারিনি, সংখ্যাটা প্রকাশ করতে পারিনি, সংখ্যাটা প্রণয়ন করতে পারিনি। এই সরকারের সর্বপ্রথম ব্যর্থ এবং সবচাইতে বড় ব্যর্থতা বলে আমি মনে করি। যারা আহত তাদের পুনর্বাসন এবং সুচিকিৎসা, সেটার ব্যবস্থা তো সরকারের দুর্বলতা আছে। সরকার বারবার প্রকাশ করছে, টাকা খরচ করছে, তাদেরকে সুচিকিৎসা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা কি দেখছি?
আমরা দেখছি এখনও তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না, তাদের পুনর্বাসনের সঠিক কোনো রোডম্যাপ আমরা এখনও দেখিনি। আমরা যদি দেখি সর্বোপরি নাগরিক নিরাপত্তা নিয়ে যদি আমরা কথা বলি, একটা দেশে যখন একটা বিপ্লব হয়ে যায় সেই দেশের সামরিক কাঠামো, যেটা সামরিক নিরাপত্তা বাহিনী যেগুলো, তাদের কাঠামোটা নষ্ট হয়ে যায়, তাদের কাঠামোটা এক প্রকার ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। সেই দ্বারপ্রান্ত থেকে তুলে আনতে হলে সেই সামরিক বাহিনীগুলোকে উপর্যুপরি পরিবর্তনের মাধ্যমে, নতুন নিয়োগের মাধ্যমে, নতুন মুখ সামনে আনার মাধ্যমে, পরিবর্তনের মাধ্যমে সেই বাহিনীগুলোকে পুনর্গঠন করতে হয়। পুনর্গঠন করে সেই বাহিনীগুলোকে একটা শক্তিশালী বাহিনীতে রূপান্তর করতে হয় দেশের স্বার্থে, দেশের জনগণের, দেশের সাধারণ আপামত জনমানুষের সার্বিক নিরাপত্তার স্বার্থে। আমরা যদি দেখি বাংলাদেশে 24 পরবর্তী সময়ে প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে আমরা সংবাদ দেখতে পাচ্ছি, কোথাও ধর্ষণের সংবাদ দেখতে পাচ্ছি, কোথাও হত্যাকাণ্ডের সংবাদ দেখতে পাচ্ছি, কোথাও মিছিল, মিটিং, জ্বালাও পোড়াও, আন্দোলন, এগুলো দেখতে পাচ্ছি। এগুলো সরকার থামাতে পুরোপুরি ব্যর্থ, 100% ব্যর্থ। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু সময়, কিছু কিছু সংবাদ যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, যখন সেটা সমগ্র বাংলাদেশ ছড়িয়ে পড়ে, তখন পুলিশ প্রশাসন কিংবা সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া হাজারো সংবাদ এমনি করে ধামাচাপা পড়ে যায়, কিন্তু সেই যে অন্যায়গুলো হচ্ছে, যে অবিচারগুলো হচ্ছে, সেগুলো আসামি অ্যারেস্ট হচ্ছে কিন্তু তাদের বিচার হচ্ছে না। এটাও সরকারের সবচেয়ে বড় একটা ব্যর্থতা। আমরা যদি আসি প্রশাসনিক আমূল পরিবর্তন, আমরা যদি ভুল না করে থাকি, বিগত সরকারের সময়ে, বিগত 10-12 বছরে সরকারে যত নিয়োগ হয়েছে সেগুলো কোনো না কোনোভাবে সরকারপন্থীদের পছন্দের ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, পছন্দের ব্যক্তিদেরকেই পদোন্নতি দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে প্রশাসনকে নতুন করে পুনর্গঠন করার সবচাইতে জরুরি ছিল সেই জায়গায় যাদের চাকরির বয়স মোটামুটি শেষ পর্যায়ে, বা যাদের পেছনে বিগত সরকারের শক্ত কোনো সহযোগিতা কাজ করেছিল, শক্ত কোনো অবদান কাজ করেছিল, তাদেরকে তাদের জায়গা থেকে সরিয়ে নতুন নিয়োগ দেওয়া খুব জরুরি হয়ে পড়েছিল। সেটা তো সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। সরকার প্রশাসনকে সুন্দরভাবে সাজাতে পারেনি। এখনও পর্যন্ত বাংলাদেশের প্রশাসন ভঙ্গুর এবং খুব বিশৃঙ্খল একটা অবস্থা। আমরা যদি দেখি প্রশাসনিক নিয়োগ, গত এক বছরে এই একটা ভঙ্গুর প্রশাসনকে সাজানোর জন্য নতুন নিয়োগের প্রয়োজন ছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমরা মনে করি, সাধারণ জনগণ মনে করে যে এই প্রশাসনিক ক্ষেত্রে বা দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে কিছু কিছু নতুন নিয়োগের প্রয়োজন ছিল, যেগুলো আমরা আসলে খুব বেশি চোখে পড়েনি, নতুন নিয়োগ হয়নি বললেই চলে। এই পুরনো বাহিনী দিয়ে, এই পুরনো বিগত সরকারের ফেলে যাওয়া বাহিনী দিয়ে, বিগত সরকারের পছন্দের ব্যক্তিদের দিয়ে আসলে দেশের প্রশাসনিক কাঠামো কতটুকু শক্ত হবে, কতটুকু জোরালোভাবে জনগণের পক্ষে কাজ করবে, সেটা নিয়ে সন্দেহ থেকেই যায়। আমরা যদি দেখি গত কিছুদিন আগে, গত 5 তারিখে বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ সরকার একটি ঘোষণাপত্র প্রকাশ করেছে। যে ঘোষণাপত্রটি, এখানেও সরকারের আমি ব্যর্থতা দেখতে পাচ্ছি, সম্পূর্ণ ব্যর্থতা দেখতে পাচ্ছি। ব্যর্থতাটা কোথায়? আমরা যেই ঘোষণাপত্রটা প্রণয়ন করলাম, সেই ঘোষণাপত্রে যে সকল বিষয়গুলো আমরা তুলে এনেছি, সেই বিষয়গুলো পরবর্তী নির্বাচিত সরকারের উপরে আমরা ছেড়ে দিয়েছি। এখন প্রশ্ন আসতে পারে, আমরা যদি বিগত দিনে দেখি যতগুলো সরকার এসেছে, তারা প্রত্যেক সময়ে তারা নিজ নিজ ইশতেহার প্রকাশ করেছে। তারা ক্ষমতায় আসলে এটা করবে, জনগণের এটা করে দেবে, জনগণকে এই করে দেবে, জনগণকে এই দেবে, ওই দেবে। তারা অনেক প্রকার ওয়াদা করে ক্ষমতা আসে, কিন্তু ক্ষমতায় আসার পরে তাদের চরিত্রের পরিবর্তন হয়ে যায়, তাদের চেহারার পরিবর্তন হয়ে যায়, তাদের কাজের পরিধির পরিবর্তন হয়ে যায়। তারা আর জনগণের জন্য থাকে না, তারা নিজেদের জন্য কাজ করা শুরু করে দেয়। এখন আমরা যেই জুলাই ঘোষণাপত্রটা প্রকাশ করলাম এবং সেটাতে যে সকল দাবিগুলো রাখলাম, যে সকল পরিবর্তনগুলো রাখলাম, সেই পরিবর্তনগুলো পরবর্তী নির্বাচিত সরকারের উপরে ছেড়ে দিলাম। এখন পরবর্তী নির্বাচিত সরকার XYZ যেই আসুক, ইট ডাজেন্ট ম্যাটার কে আসলো কে গেল, তবে যেই আসুক, সে কি এই যে ঘোষণাপত্রে যেই নিয়মগুলো আছে, যেই পরিবর্তনগুলো আমরা প্রকাশ করেছি, সেগুলো 100% বাস্তবায়ন করবে, এটার গ্যারান্টি কে দেবে? এটার নিশ্চয়তা কি? কারণ আমরা প্রশ্ন করার কারণ হচ্ছে, আমরা বিগত দিনে দেখে আসছি যে প্রত্যেকটা সরকার একটা ইশতেহার নিয়ে তারা ক্ষমতায় আসে, কিন্তু ক্ষমতায় আসার পরে তাদের ইশতেহারের কোনো খোঁজখবর থাকে না। তারা ইশতেহারকে আস্থা করে ফেলে দেয়, ডাস্টবিনে ফেলে দেয়।
এখন এই জুলাই ঘোষণাপত্রটা যে আছে কালকের দিনে একটা যে কোনো একটা নির্বাচিত সরকার ক্ষমতা এসে ডাস্টবিনে ফেলে দেবে না, বা এটার পরিবর্তন সবগুলো পরিবর্তন না করে হয়তো 50% করলো, যেগুলো নিজেদের পক্ষে যাবে সেগুলোকে পরিবর্তন করলো, যেগুলো বিপক্ষে যাবে সেগুলো পরিবর্তন করলো না, তখন আমাদের কি করার আছে? তখন কি আমরা আবারও রাস্তায় নামবো? আবারও 1400-2000 মানুষ রক্ত দেবে? আবারও মানুষ পঙ্গু হবে? সাধারণ জনগণ সরকারের কাছে এটা প্রশ্ন থেকেই যায়। পরিশেষে এটাই বলবো, আসলে আমরা যতটুকু আশা নিয়ে এই সরকারটা গঠন করেছিলাম, আমাদের সরকার গঠনের যে মূল সূচনা, সেই সূচনা থেকে আমরা ভুল করে এসেছি। আমরা বিপ্লবী সরকার গঠন করতে পারিনি, আমরা জাতীয় সরকার গঠন করতে পারিনি, একটা ভঙ্গুর সরকার গঠন করেছি। যেই সরকারের হাতে আমার মনে হয়, আমার ধারণা, আমি ব্যক্তিগত অভিমত দিচ্ছি, আমার ধারণা এই সরকারের হাতে বিন্দু পরিমাণ ক্ষমতা নেই যে দেশ পরিচালনা করবে, বিন্দু পরিমাণ ক্ষমতা নেই দেশের বিশৃঙ্খল পরিবেশ শান্ত করবে, বিন্দু পরিমাণ ক্ষমতা নেই দেশে একটা আইন প্রয়োগ করবে কারো আইডিয়া ছাড়া, কারো পরামর্শ ছাড়া। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করলাম, সরকার যত পরিবর্তন আনছে তারা সরাসরি জনগণের সাথে, সরাসরি আমজনতার সাথে কানেক্ট করার চেষ্টা করছে না, তারা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলছে। এখন রাজনৈতিক দলগুলো যে পরিবর্তনগুলো আনবে, সেই পরিবর্তনগুলো কি সাধারণ জনগণের জন্য আনবে নাকি তাদের নিজেদের জন্য আনবে? এটা একটা প্রশ্ন থেকেই যায়। পরিশেষে এটাই বলবো, আমার এই ভিডিওটা যতটুকুই যায়, যার কাছেই যায়, দয়া করে শেয়ার করে দেবেন। আমরা সরকারের কাছে আবেদন জানাবো, এখনও যতটুকু সময় আছে ততটুকু সময়ের মধ্যে এই ব্যর্থতার দায় মোছার জন্য, অ্যাটলিস্ট এই ব্যর্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর দিন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করুন, এবং যে ঘোষণাপত্রে যে সকল পরিবর্তনগুলো আপনারা প্রণয়ন করেছেন, প্রণয়ন করার ওয়াদা দিয়েছেন, সেই প্রণয়নগুলো এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় সেই পরিবর্তনগুলো দৃষ্টিতে আনুন এবং সেই পরিবর্তনগুলো বাস্তবায়ন করুন। তাহলেই সাধারণ জনগণের মনের আশা পূরণ হবে বলে আমি মনে করি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।